পুলিশ ফাইল। মা, ও মা। হ্যাঁ, কি হয়েছে বল? এ কি রে, তুই আবার এই রাতে কোথাও বেরোবি নাকি? হ্যাঁ, 200 টাকা দাও না, বিরিয়ানি কিনবো, রাতে বিরিয়ানি খাবো। না, একদম না। ডাক্তারবাবু কি বলেছে মনে নেই? এই কদিন আগে বাইরের খাবার খেয়ে খেয়ে এত পেটের ইনফেকশনে ভুগলি, ভুলে গেলি সব? এখন তো সেরে গেছে। ওই বাড়ির খাবার খেতে আমার ভালো লাগে না। টেলটেলে মাছের ঝোল ভাত, ইস। ওটাই খেতে হবে। ডাক্তারবাবু বাইরের খাবার খেতে বারণ করেছে। এমন করছো কেন মা? দাও না, দাও না, দাও না, 200 টাকা দাও না। না, একদম না। আমি তোকে বাইরের খাবার খেতে দেবো না। যা টেবিলে বস, আমি তোকে ভাত দিচ্ছি। যা বস। হ্যাঁ, ছোটো থেকে 4.5 বছর বয়সে ওর প্রথম এই রোগটা ধরা পড়ে আর কি। ঘন ঘন অজ্ঞান হয়ে যেত আর কি যখন তখন, এবং এর ফলে ট্রিটমেন্ট চলছিল। তার সাথে সাথে আর কি একদম ছোটোতে তো খুব ভালো স্কুলে পড়তো, কিন্তু পড়াশোনাটাও তখন বন্ধ হয়ে যায়। আর আস্তে আস্তে প্রচণ্ড জেদ বাড়তে শুরু করে আর কি। মানে যা চাই এক্ষুনি চাই, সেটা না হলে পরে বাড়ির তুমুল একটা অশান্তি হবে। আর উত্তেজিত হয়ে গেলেই অজ্ঞান হয়ে যেত। অজ্ঞানটা যাতে না হয় তার জন্য বাবা আর মা ভীষণভাবে চেষ্টা করতেন যেটা চাইছে সেটা জুগিয়ে দেওয়া, মানে সাধ্যের উপরে গিয়েও চেষ্টা করতেন সবসময়। বাবু ঘুমিয়ে পড়েছে? ও, তুমি এসে গেছো? হ্যাঁ, বাবু ঘুমিয়ে পড়েছে। যা, সকালে চকলেট চকলেট করছিল, আনলাম, ঘুমিয়ে পড়লো। কাল সকালে দিও। আমাদের বাবু তো তেমন জেদি নয়, বুঝিয়ে বললে তো বোঝে। ছোটবেলা থেকে একজনের জেদ দেখে দেখে তো বড় হলাম। উফ, কি ভয়ঙ্কর জেদি। যখন যা বায়না করবে সঙ্গে সঙ্গে তা মেটাতে হবে। তোমার বোনের কথা বলছো তো? হ্যাঁ, ভয়ঙ্কর জেদ। তবে প্রমিতা তো মৃগী রোগী, হয়তো সেই জন্যেই। ছোটবেলা থেকে এত ডাক্তার দেখানো হলো, কিছুতেই কিছু হলো না। এমনিতে তো দেখে বোঝার উপায় নেই। হ্যাঁ, এমনিতে তো শান্ত মিষ্টি স্বভাবের মেয়ে একটা। তবে প্রথমবার ওর আচরণ দেখে কিন্তু আমি ভয়ঙ্কর অবাক হয়ে গেছিলাম। 2008 সালের কথা, আমাদের সদ্য বিয়ে হয়েছিল। কলকাতা থেকে দিল্লি ফেরার সময় হঠাৎ রাতে সেই শান্ত স্বভাবের মেয়েটা কি ভাঙচুর শুরু করেছিল। উফ বাবা, তখন কি ভয়ঙ্কর মূর্তি তখনও। হ্যাঁ, বাবা তো তখন বেঁচে ছিলেন। মা বাবা ওকে দুজনে মিলে সামলাতেন। বাবা মারা যাওয়ার পর এই 1 বছরে মায়ের একেবারে নাজেহাল অবস্থা ওকে নিয়ে। যখন তখন বাড়ি থেকে বেরিয়ে যায়, বাইরের ছাড়া ঘরের খাবার খাবে না। ওদের দুজনকে যে এই বাড়িতে এনে রাখবো তার তো কোনো উপায় নেই। তুমি আমি দুজনেই বেরিয়ে যাই, আর বাবু তো ছোট। হ্যাঁ, তাই তো। দিবি না? 200 টাকা দিবি না? প্রমিতা, দে বলছি। আমি বাড়ির রান্না খাবো না, আমি বাইরের খাবার খাবো। প্রমিতা, ঠান্ডা হ মা, ঠান্ডা হ। না প্রমিতা, আমি ঠান্ডা হব না। জিনিসপত্র ভাঙচুর করিস না। ওরে, বাইরের খাবার খেলে তোর তো শরীর খারাপ করবে। সেটা তোকে বুঝতে হবে না বুড়ি। আমাকে 200 টাকা দে, টাকা দে বলছি। প্রমিতা, ওরে বাবা রে, মরে গেলাম রে। ওরে বাবা রে, ও প্রমিতা, তুই আমাকে এত জোরে ধাক্কা দিয়ে ফেলে দিলি মা। আমার কোমরটা বোধহয় ভেঙেই গেল রে। তুই আমাকে এত জোরে ধাক্কা দিলি মা। তোমার খুব লেগেছে না মা? আমি তোমাকে ধাক্কা দিতে চাইনি মা। তোমার খুব যন্ত্রণা হচ্ছে না? আমাকে ধরে ওঠো, ধরে ওঠো। পারবো না রে মা, পারবো না। আমার কোমরটা বোধহয় ভেঙে গেল রে। আমি চললো না। কি করলাম মা? কাঁদিস না মা, কাঁদিস না। ফোনটা নিয়ে আয়। তোর দিদিকে একটা ফোন কর, আমাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। আমি কি করলাম?
সেপ্টেম্বর মাসে মা হঠাৎ করে পড়ে যান, এবং সেটাও ওই বোন একটা কিছু চেয়েছে, কিছু একটা বায়না ছিল ওর। হঠাৎ করে যেটা হয়েছিল, ও মানে বাড়িতে রান্নার কোনো পার্টি রাখতে দিত না, সমানে বাইরে থেকে খেত। প্রতিদিন হয় বিরিয়ানি নয় কিছু। হঠাৎ করে একদিন প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ে। আমি কাছাকাছি থাকতাম তখন ভাড়া। মা ফোন করে, আমি তখন ছুটে আসি। আসার পর ওকে হসপিটালে ভর্তি করতে হয়, মানে একদম নিস্তেজ হয়ে পড়ে আছে। হসপিটালে ভর্তি করার পর ডাক্তার বলেন যে 1 ফোঁটা বাইরের খাবার দেওয়া যাবে না, এটা কিন্তু বিষ একদম, মানে শরীরটা এমন লিভারের অবস্থা করে ফেলেছে। তার ফলে ওই সময় হয়তো এরকম কিছু একটা চেয়েছিল, যেটা আমিও জানি না। মা বলেছিল, প্রচণ্ড বায়না করছিল বাইরে খাওয়ার জন্য। তো মা সেটা বারণ করে। ওই করতে করতে প্রচণ্ড উত্তেজিত হয়ে যায়, অজ্ঞানের মতন মা ওকে আটকাতে যায়। ওই ধস্তাধস্তির মধ্যে মা হঠাৎ পড়ে যান। পড়ে যাওয়ার পরে মা আমাকে ফোন করেন যে আমি পড়ে গেছি, উঠতে পারছি না, এরকম অবস্থা। তো সেই সময় আমি এইদিকে ছিলামই না, আমি একদম হাজরা সাইডে ছিলাম, তখনই আসতে পারিনি, দেরি হয়েছে আসতে। আসার পর দেখি মাকে উঠে বসানো হয়েছে, কিন্তু মা নিজে উঠে দাঁড়াতে পারছে না। তা আমি তো তখন বুঝিনি, আমি মুভ, তারপরে গরম জল, হ্যান ত্যান এইসব করে ঠিক করার চেষ্টা করেছি, কিছু হয়নি। তারপরেও একদিন দেখার পর লাস্টে ইয়েতে হসপিটালে নিয়ে যাওয়া হয় মাকে। নিয়ে যাওয়ার পর ওরা এক্সরে করে বলে যে হিপ জয়েন্ট ভেঙেছে মা। তবে দিল্লি থেকে পাকাপাকিভাবে কলকাতায় ফিরে এসে একটা সুবিধে হয়েছে, ওদের বিপদে আপদে যখন তখন ওদের পাশে গিয়ে দাঁড়াতে পারি। হ্যাঁ সেটা ঠিক, দিল্লি থেকে সেটা সম্ভব ছিল না। এই দেখো, বলতে বলতেই মায়ের ফোন। আরে ধরো ধরো, ভয় করে, কখন যে কি হয়। এই স্পিকার দাও। হ্যাঁ 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 মা বলো। মা না, আমি রে দিদি, আমার মাথাটা আমার খারাপ হয়ে গিয়েছিল রে, আমি মাকে ঠেলে ফেলে দিয়েছি। কি বলছিস কি? রে, মায়ের কোমর ভেঙে গেছে। তুই জাম্বুকে নিয়ে তাড়াতাড়ি আয়, মাকে হসপিটালে নিয়ে যেতে হবে। চলো চলো, এক্ষুনি ও বাড়ি যেতে হবে। দিদি তুই তাড়াতাড়ি আয় দিদি। হ্যাঁ তুই 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 মায়ের পাশে থাক, আমরা এক্ষুনি আসছি। তোর খুব কষ্ট হচ্ছে না মা? আমি কি করলাম? 2 বোন সমিতা আর প্রমিতা। সমিতা বিবাহিতা এবং প্রমিতা অবিবাহিতা। সে থাকতো তার মায়ের সঙ্গে এক সরকারি আবাসনে। কিন্তু এই প্রমিতাকে একা সামলানো মায়ের পক্ষে সম্ভব হচ্ছিল না। আর তারপরেই এবং সেই সূত্র ধরেই ঘটে গেল এই বিপর্যয়। ডাক্তারবাবু তো বলছেন মায়ের কোমর ফ্র্যাকচার হয়েছে, অপারেশন করতে হবে। হসপিটাল থেকে ছাড়া পেতে মায়ের বেশ কদিন সময় লাগবে। এবার কি হবে বলো তো? ও বাড়িতে প্রমিতাকে একা কি করে রাখা যাবে? আমাদের বাড়িতে রাখা ছাড়া তো তার অন্য কোনো উপায় নেই। এই ব্যাপারে আমাদের অনেকবার কথা হয়েছে সমর, সেটা ভীষণই ইম্পসিবল। কারণ আমরা বাড়ি থেকে বেরিয়ে গেলে যে ও কী করবে তার কোনো ঠিক নেই। দেখা যাবে আমাদের ছোট ছেলেটাকে মেরে টেরে বাড়ি থেকে বেরিয়ে গেছে। হ্যাঁ সেটাও করতেই পারে, ওকে কোনো বিশ্বাস নেই। তবে আর একটা উপায় আছে। কি বলো তো? আচ্ছা, আমরা প্রমিতাকে ওর বাড়িতেই রাখলাম আর ওর জন্য একটা আয়ের ব্যবস্থা করে দিলাম, তাহলে কেমন হয়? এটা কিন্তু ভালো বলেছো জানো তো। দাঁড়াও, তাহলে একটা আয়া সেন্টারে ফোন করি। হ্যাঁ দেখো। সেই মতোই ব্যবস্থা নেওয়া হয়। প্রমিতার দেখাশোনা করার জন্য আয়া সেন্টার থেকে একজন আয়াকে নিয়ে আসা হয়। প্রমিতা, ও হলো নমিতা, তোর নতুন বন্ধু। মাকে তো এখন কিছুদিন হাসপাতালে থাকতে হবে, তোর তো খুব একা একা লাগবে, তাই তোর সাথে সারাক্ষণ থাকার জন্য তোর একটা বন্ধু এনে দিলাম। কি রে, পছন্দ তো? খুব পছন্দ হয়েছে। তোমার নাম নমিতা আর আমার নাম প্রমিতা, কি সুন্দর মিল তাই না? খুব মিল। তুমি আর আমি একসঙ্গে থাকবো, অনেক আড্ডা আর অনেক গল্প হবে। কেমন? মা হসপিটালে চলে যেতে খুব মন খারাপ লাগছিল, তুমি এসে সব মন খারাপ সারিয়ে দিলে। দাঁড়াও, তোমায় মিষ্টি খাওয়াবো। এমনিতে আমার বোন খুব ভালো মেয়ে, তুমি শুধু খেয়াল রাখবে ও যেন বাইরে না বেরিয়ে যায়। আর ঘরে কিছু ওষুধ আছে, সেগুলো তুমি ওকে ঠিকঠাক মতো খাওয়াবে, কেমন? একদম দিদি, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আপনার বোনকে খুব যত্নে রাখবো। তোমার মাস মাইনে থেকে কিছু অ্যাডভান্স দিলাম তোমার। ধন্যবাদ দিদি।
এই না তোমার মিষ্টি, দেখি তো, হাঁ করো, এই তো। কিন্তু দিন কয়েক যেতে না যেতেই সেই আয়া প্রমিতার ব্যবহারে বিরক্ত হয়ে যায়। দিদি, আপনি তো আমাকে বলেননি যে আপনার বোন একটা আস্ত পাগল। কি বলছো? প্রমিতা পাগল হতে যাবে কেন? ওর তো অসুস্থতা আছে, এই যা। একটু যখন তখন বাড়ির বাইরে বেরোতে চায়, মাথা দিলে ভাঙচুর, মারধর, বাড়ির খাবার পর্যন্ত খাবে না, মেরে আমার হাতটা ভেঙে পর্যন্ত। শোনো না, তুমি কিছু মনে করো না, আমি এক্ষুনি যাচ্ছি, গিয়ে তোমার সাথে কথা বলবো। দেখো, আমি তোমাকে কম্পেনসেশন দেবো, হ্যাঁ? তুমি রাগ করো না। ভাবো তোমার বোন যদি অসুস্থ হতো তাহলে তুমি কি করতে? হ্যাঁ, তুমি রাখো, আমি এক্ষুনি যাচ্ছি, গিয়েই তোমার সাথে কথা বলছি, ঠিক আছে? ঠিক আছে দিদি, রাখছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এ কি করছো তুমি? তোমাকে আমি বারণ করলাম না? কোথায় বেরোচ্ছ তুমি? আমার বাড়িতে থাকতে ভালো লাগছে না, আমি বাইরে যাব। কোথাও যাবে না তুমি, তোমাকে আমি যেতে দেবো না। আমি যাবই। আমি কিন্তু তোমার দিদির কাছে নালিশ করব। কি? আমার দিদিকে নালিশ করবি? আমার দিদিকে নালিশ করবি? কর 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 নালিশ। কি করছো? করো না, করো না বলছি। সরে এসো, মাথা ফেটে যাবে তো। করো না। ও মা গো, বসো বসো বসো, এসো এসো, বসো বসো। হ্যালো দিদি, আপনার বোন নিজের মাথা ফাটিয়ে ফেলেছে, আপনি তাড়াতাড়ি আসুন, শিগগিরই আসুন দিদি। না, বোনকে প্রথমে বাড়িতে একটা আয়া দিয়ে রেখে আমি মাকে হসপিটালে নিয়ে যাই। তারপরে হঠাৎ করেই মানে যেদিনকে মাকে হসপিটালে ভর্তি করি সেদিনকে ফোন আসে দুপুরবেলার দিকে যে বোন হঠাৎ ভীষণ বায়না করতে করতে অজ্ঞান হয়ে গেছে। এবং অজ্ঞান হয়ে তো যিনি আয়া ছিলেন তিনি জানতেন না, উনি ধরতে পারেননি, ও মাটিতে পড়ে গিয়ে মাথা ফেটে প্রচণ্ড ব্লিডিং। তখনই নিয়ে এসে আবার সেই সেম হসপিটালে বোনকে নিয়ে যাই। নিয়ে যাওয়ার পর ওনারা রাখেন এবং তখন আমি ডিসিশন নিই যে মাকে নিয়ে আমার যে দৌড়াদৌড়ি হবে, বোনকে আমি রাখতে পারবো না, কারণ আয়া নিয়ে রেখেও লাভ নেই, আর যে আয়া সেন্টার থেকে নিয়েছিলাম ওরা দিতে চাইছিল না আয়া। দিদি সমিতা এবং জামাইবাবু সমর খুব মুশকিলে পড়ে যান। নানান ঝামেলার মধ্যে তাদের কাজের ক্ষতি হতে থাকে, কিন্তু তবুও প্রমিতার চিকিৎসা করিয়ে তারা বাড়িতে ফিরিয়ে নিয়ে আসেন। কিন্তু যে দিদি প্রমিতার দেখাশোনা করতেন সেই আয়া দিদি আর দায়িত্ব নিতে রাজি হন না। একটু ভেবে দেখো। হ্যালো, হ্যাঁ, ফোনটা কেটে দিল। আয়া বেঁকে বসেছে, ও আর আসবেই না। নতুন যে আয়া রাখবো সেও তো দুদিন পরে অতিষ্ঠ হয়ে ছেড়ে দেবে। তার থেকে আমি যা বলছি ওটাই শোনো। বোনকে হোমে রাখবো, এটা মেনে নিতেই অসুবিধা হচ্ছে। আমি তোমার ইমোশনটা বুঝতে পারছি সমিতা, কিন্তু এছাড়া আর অন্য কোনো উপায় নেই। কসবার হোমটা ভালো, আমি নিজে খোঁজ নিয়েছি, ট্রেন নার্স আছে, ডাক্তার আছে, খরচ একটু বেশি, ও নিয়ে তুমি ভেবো না, আমি সামলে নেব। একটু ভেবে দেখো, এছাড়া কিন্তু আর অন্য কোনো উপায় নেই। বেশ, কথা বলো তুমি ওই হোমে, কালকেই রেখে আসবো ওকে। মন খারাপ করো না সুমিতা, ও ওখানে খুব ভালো থাকবে, দেখো। প্রমিতার ভালোভাবে যাতে দেখাশোনা হয় সেই কারণে তাকে কসবার একটি হোমে রাখা হয়। এর কিছুদিন বাদেই প্রমিতা সমিতার মা হাসপাতাল থেকে ছাড়া পান। এইবারে তার দেখাশোনা কেমনভাবে হবে, কিভাবে তাকে রাখা হবে, সেই নিয়ে সমিতা খুব চিন্তিত হয়ে পড়েন। আর কয়েক ঘন্টা পরেই তো মাকে ডিসচার্জ করে দেবে, এবার মাকে কোথায় রাখবে? ওই বাড়িতে তো রাখা সম্ভব নয়,
বুড়ো মানুষ। বাড়িতে তো ভীষণই প্রবলেম, লিফট নেই, 4 তলায় ফ্ল্যাট, মায়ের পক্ষে সিঁড়ি ভাঙা তো ভীষণ ইম্পসিবল ব্যাপার। ওফ ভগবান, আর এত চাপ আমি নিতে পারছি না। সুমিতা, এত টেনশন করো না। আচ্ছা, তোমার শরীর খারাপ হলে আমি আর বাবু কোথায় যাব? বোনের তো কসবা হোমের ব্যবস্থা করা গেল, কিন্তু মায়ের এখন কি ব্যবস্থা করবে? দেখো। হ্যাঁ বুবাই, বল, পেয়েছিস? বৃদ্ধাশ্রমটা কোথায়? হ্যাঁ রে, অনেকটা দূর হয়ে যাবে। না, অন্য কোনো তো উপায় নেই। আমি দাঁড়া, আমি সমিতার সঙ্গে কথা বলে তোকে জানাচ্ছি। হ্যাঁ, তুই ফোনটা রাখ। সমিতা, পঞ্চশায়ারে একটা বৃদ্ধাশ্রমের খোঁজ পাওয়া গেছে। বৃদ্ধাশ্রম? নিজেদের বাড়ি থাকতে বৃদ্ধাশ্রমে? উপায় কি? হ্যাঁ, উপায় তো নেই, কিন্তু পঞ্চশায়ার খুব দূর হয়ে যাচ্ছে না? মা আর বোন দুজন একেবারে দু প্রান্তে, আমাদের যাতায়াত করারও তো খুবই অসুবিধে হয়ে যাবে। হ্যাঁ তা হবে, কিন্তু এছাড়া তো আর অন্য কোনো উপায় নেই। চলো। হ্যাঁ চলো। মা পঞ্চশায়ারের বৃদ্ধাশ্রমে, বোন কসবাতে হোমে, দুজনে দু জায়গায়। নিজের সংসার সামলে, ছোট ছেলে সামলে সমিতার পক্ষে দু জায়গা সামলানো খুব কঠিন হয়ে যাচ্ছিল। তখন সে ঠিক করে যে বোনকে মায়ের কাছে বৃদ্ধাশ্রমে রেখে আসবে। 2019 সালের 9 নভেম্বর প্রমিতাকে মায়ের কাছে পঞ্চশায়ারে বৃদ্ধাশ্রমে নিয়ে আসে সমিতা। মা মেয়ে পরস্পরকে পেয়ে ভীষণ খুশি হয়। মা গো, আমার সোনা মা, কতদিন পরে তোমাকে দেখলাম মা। তোমার জন্য আমার খুব কষ্ট হতো জানো, আমি রাত্রিবেলা শুয়ে শুয়ে কাঁদতাম। সোনা মা, আমার লক্ষ্মী মা, জানিস তো এবার থেকে আমরা দুজনে একসঙ্গে থাকবো, আর কোনোদিনও আমরা আলাদা হব না। হ্যাঁ মা। তবে প্রমিতা, এবার কিন্তু তোকে মায়ের কথা শুনে এই বৃদ্ধাশ্রমে থাকতে হবে। তুই যদি আবার অবাধ্য হোস, মা কিন্তু আবার হারিয়ে যাবে। না মা, আমি আর কোনোদিন তোমার অবাধ্য হব না, কোনোদিন না। আমার সোনা মা, আমার লক্ষ্মী মা। জন্য আমার এক দিদি আছেন, তার সাথে কথা বলে একটি হোমে কথা বলি কসবাতে। সেটা খুব ভালো হোম ছিল, ওখানে বোনকে রাখা হয়েছিল, কিন্তু প্রচণ্ড খরচা ছিল। কিন্তু তখন খরচার কথা আর ভাবতে পারছিলাম না যে ওকে একটা সিকিউর জায়গায় রাখতে হবে। তো সেখানে রাখার পর মাকে নিয়ে দীর্ঘদিন দৌড়াদৌড়ি করতে হলো, মানে নাজেহাল অবস্থা। আমার একদম একটা ছোটো বাচ্চা আছে, তাকে নিয়ে দৌড়াদৌড়ি করতে হচ্ছে। একবার যে হসপিটালে প্রথম দিলাম, ওখান থেকে আবার পিজিতে নিতে হলো, সেখান থেকে আবার একটি হসপিটাল, সব জায়গায় দৌড়াদৌড়ি করতে করতে লাস্টে মায়ের অপারেশন হলো। কিন্তু যেহেতু আমার বাড়ি একদম টপ ফ্লোর, সেই জন্য মাকে নিয়ে আবার উঠিয়ে আবার ডাক্তার দেখাতে নেওয়ার সমস্যা ছিল বলে আমি একটু হোমের সাথে যোগাযোগ করি। তাদের কাগজে তাদের অ্যাড ছিল, সেই হোমটিতে পঞ্চশায়ারে মাকে রাখা হয়। এবং রাখার পর আমার তখন ধারণা হয় যে একবার মাকে দেখতে আসবো, একবার বোনকে দেখতে যাব। দু জায়গায় করার থেকে যদি বোনকে নিয়ে আসি, আর মাও খুব অস্থির হয়ে গেছিলো, বোনকে অনেকদিন দেখেনি, তো বোন আর মা দুজনেই ভালো থাকবে যদি এক জায়গায় থাকে। তখন আমি বোনকে নিয়ে আসি ওই হোমটাতে। এবার খুব রিলিফ লাগছে গো। দুজনকে এক হোমে রাখা হয়েছে। দুজনে কিন্তু খুব খুশি হয়েছে। হ্যাঁ, এবার নিশ্চিন্ত লাগছে। গেল কটা মাস দিল্লি থেকে পাকাপাকিভাবে চলে আসার পর তো একটার পর একটা অশান্তি লেগেই আছে। প্রথমে বাবার মৃত্যু, তারপর মায়ের অ্যাক্সিডেন্ট, বোনের অ্যাক্সিডেন্ট, একসঙ্গে হোমে রাখা, হোম পাল্টানো। উফ। হ্যাঁ, ভগবানের কৃপায় মনে হচ্ছে আমাদের বিপদের মেঘ কেটে গেছে। হ্যাঁ চলো গো, শুয়ে পড়ি, কদিন তো ভালো করে ঘুমই হয় না। হ্যাঁ চলো চলো।
আসলে একটা ব্যাপার ওর মধ্যে ছিল যে ও একটু হলেও আমাকে ভয় পেত, কারণ মা বাবা ঠিক যে স্নেহটা দিত সেটার থেকে আমি একটু শাসনটা করতাম, কিন্তু বাবা মা একদমই করতে পারতেন না ওটা। তো আমার বিয়ে হয়ে যাওয়ার পর ওর আরও ব্যাপারটা খুলে যায়। আমি বিয়ে হওয়ার পর 2008 সালে দিল্লিতে চলে যাই, এবং তখন একদম মানে বাবা মার পুরোটাই ওর উপরে পড়ে, এবং তখন ও যা করছে যা করছে সবই ওনারা মেনে নিচ্ছেন, এরকম একটা জায়গায় পৌঁছে গেছিলো। তারপরে 2018 সালে আমি ফিরে আসি, আর 2018 সালের মে মাসে আমার বাবা হঠাৎ বুকে যন্ত্রণা নিয়ে হসপিটালে ভর্তি হন, এবং 25শে মে বাবা মারা যান। আমার খুব মিষ্টি খেতে ইচ্ছে করছে, তো এরা তো আমাকে আটকে রেখেছে, কি করি? দাদা হ্যালো, হ্যাঁ 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 বলছি, হ্যাঁ কবে? কাল রাতে? হ্যাঁ যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। কি হয়েছে? আমাদের কপালে শান্তি নেই সমিতা। কেন, কি হয়েছে? কে ফোন করেছিল? পঞ্চশায়ের বৃদ্ধাশ্রম থেকে ফোন করেছিল। তোমার বোন কাল রাতে ওখান থেকে পালিয়েছে, আর ওরা ওকে কোথাও খুঁজে পাচ্ছে না। বাহ, ভগবান। আচ্ছা শোনো, আমি এক্ষুনি বেরিয়ে যাচ্ছি, তুমি বাবুকে গুছিয়ে গাছিয়ে তারপরে এসো, ঠিক আছে? সাবধানে এসো। হ্যাঁ। 11ই নভেম্বর বৃদ্ধাশ্রম থেকে ফোন আসে। খবর পেয়ে সমিতার স্বামী সম সেখানে ছুটে যায়। কিছু পরে সমিতাও সেখানে যায়। এরপর দুজনে গিয়ে থানাতে মিসিং ডায়েরি করে প্রমিতার নামে। আত্মীয় স্বজনদের খবর দেওয়া হয়, সোশ্যাল মিডিয়ায় ছবি দিয়ে পোস্ট করা হয়। চারিদিকে খোঁজ রব পড়ে যায়। রাত্রেবেলায় 9টা নাগাদ এক মাসির কাছ থেকে, যিনি গড়িয়াহাটে থাকেন, তার কাছ থেকে ফোন আসে। আমার কাছে ভোরবেলা 4:30-5টার দিকে ফোন আসে যে এরকম আপনার বোনকে পাওয়া যাচ্ছে না। বোন রাত্রি 3টে নাগাদ চলে গেছে, কারণ আমাদের হোমে যিনি দেখাশোনা করেন সে ভদ্রমহিলা হঠাৎ রাত্রিবেলা উঠে দেখেছে ওর বিছানা ফাঁকা। তখন থেকে আমরা খোঁজাখুঁজি করছি, কিন্তু আমরা খুঁজে পাইনি। ফলে আপনারা চলে আসুন। তো আমি তখন যেতে পারিনি। ওই ভোরবেলায় আমার হাজব্যান্ড চলে যায়, এবং যাওয়ার পর বলে যে ওখানে থানায় গিয়ে মিসিং ডায়েরি করা হয়, এবং থানা থেকে জানানো হয় যে সব ছবি সব জায়গায় পাঠিয়ে দেওয়া হচ্ছে, খবর পেলে আপনাদের জানাবো। সারা দিন কেটে যায়, বোনের কোনো খবর আসে না। সন্ধেবেলা 7টার সময় গড়িয়াহাটে আমার মাসি থাকেন, মাসি আমাকে ফোন করে জানায় বুড়ি এসেছে এবং অবস্থা প্রচণ্ড খারাপ, খুব খারাপ কিছু ঘটে গেছে, এক্ষুনি আয়। সমিতা, কেঁদো না, ওকে ঠিক পাওয়া যাবে। আমরা তো থানায় খবর দিয়েছি, পুলিশ ওকে ঠিক বের করবে। হ্যালো, সমিতা? হ্যাঁ। আরে আমি তো চায়না মাসি বলছি, গড়িয়াহাট থেকে। ও হ্যাঁ, চায়না মাসি, বলো। আরে এদিকে যে একটা কাণ্ড হয়ে গেছে রে।
কি হয়েছে মাসি? আরে হঠাৎ তোর বোন প্রমিতা আমার বাড়িতে এসে হাজির। তাই? মাসি ওকে আটকে রাখো, ও যেন একদম বেরোতে না পারে। আমি আর তোমার জামাই এক্ষুনি আসছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোরা শিগগিরই আয়। আমি ওকে বসিয়ে রাখছি, আয় তোরা। সমর, আমাদের এক্ষুনি গড়িয়াহাটে চায়না মাসির বাড়ি যেতে হবে। প্রমিতা ওখানেই আছে। হ্যাঁ এইক্ষুনি চলো 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 চলো, আসো আসো আসো। বোন, বোন তুই কোথায় চলে গিয়েছিলি কাল রাতে? সেদিন তোর ওপর মায়ের দায়িত্ব দিয়ে এলাম, আর তুই কোথায় চলে গিয়েছিলি? আমি মায়ের কাছে যাব। হ্যাঁ যাবি যাবি, তার আগে বল হোম থেকে তোকে কে বের করে নিয়ে গিয়েছিল? কেউ না, আমি একাই গিয়েছিলাম। কেন কেন বেরিয়ে গিয়েছিলি তুই? আমার ঘরে থাকতে ভালো লাগছিল না, মিষ্টি খেতে ইচ্ছে করছিল, তাই বেরিয়ে গেছিলাম। বেরিয়ে কোথায় গিয়েছিলি? হ্যাঁ বল, কোথায় গিয়েছিলি বেরিয়ে? তা তো জানি না, ঘুরলাম ট্যাক্সিতে, তারপর ট্রেনে করে মাসির বাড়ি চলে এলাম। তোর গায়ে এত আঁচড় কামড়ের দাগ কেন? তোর সাথে কে নোংরামো করেছে? বল বল, কে নোংরামো করেছে? এবং সেখানে যাওয়ার পর আমি ওর মুখ থেকে যা শুনতে পারি যে ও বেরিয়েছিল, মানে ও টাইমটা বলতে পারে না, ও বলেছিল আমি রাতেই বেরিয়েছিলাম। বেরোনোর পর আমি কিছুটা এগিয়ে তারপরে রাস্তা চিনতে পারছিলাম না, আমি একটা ট্যাক্সিকে বললাম আমাকে পৌঁছে দিতে। তো সেই ট্যাক্সিতে দুজন ছিল, তারা আমাকে তোলার পর তারপর যা ওর সঙ্গে ঘটেছে আমাকে ফেলে দিয়ে গেল, তারপরে আমাকে আবার একটা জায়গায় নিয়ে গেল। ও জাস্ট এরকম করে বলছিল, কোন জায়গা, ও কোত্থেকে এলো কিছু বুঝতে পারছিলাম না। সমিতা থাক, ওকে আর ওসব কথা মনে করিয়ে দিও না। এদিকে এসো একটু। সমর, আমার মনে হচ্ছে ওর সাথে কিছু খারাপ হয়েছে। আমার মনে হয় রেপ। বুঝতে পারছি, প্লিজ কেঁদো না। আমাদের পুলিশের কাছে যেতে হবে, পুলিশ ওর বয়ান নিলে সবটা বুঝতে পারবে। সমিতা আর সমর প্রমিতাকে নিয়ে পঞ্চশায়র থানায় গিয়ে ধর্ষণের অভিযোগ দায়ের করে। কেস ফাইল পঞ্চশায়র থানায় হলেও ডিডি লালবাজার তদন্তে নামে এবং পুলিশি জিজ্ঞাসাবাদে প্রমিতা জানায় সেদিন রাতে ঠিক কি হয়েছিল। ও দিদি, কোথায় যাবেন সেটা তো বলুন। আধ ঘন্টা ধরে ঘুরেই তো যাচ্ছি। এখনো কিছু ঠিক করিনি, ভাবি একটু। আপনি চলুন। মানে ইয়ার কি হচ্ছে নাকি? আমার ভাড়াটা মিটিয়ে নেমে যান। ভাড়া কোত্থেকে দেব? আমার কাছে তো টাকা পয়সা নেই। এই নামুন তো, নামুন নামুন, এক্ষুনি নামুন। যত সব
কোথায় যাবেন? সামনে। আসুন, ছেড়ে দেবো, উঠুন। আমার কাছে কিন্তু টাকা পয়সা কিছু নেই। এ বাবা, লাগবে না। আপনি একা মেয়ে, রাস্তায় একটু উপকার করি আপনার। আসুন আসুন, বসুন। কালু, খুলে দে, যা, কল কল, খুলে দে, খুলে দে। উঠুন ম্যাডাম। মাঝ রাস্তায় আবার নামিয়ে দেবেন না তো? এ বাবা, কি যে বলেন, সবাই কি খারাপ মানুষ হয়? যান, আমি উঠুন উঠুন, যান উঠুন। আপনি বিয়ে করেছেন ম্যাডাম? না। মা, সে কি, কেন? এত সুন্দর একটা মেয়ে বিয়ে করেননি? ওসব আমার ভালো লাগে না। কি সব? তুই আছিস কেন? তুই বিয়ের কি বুঝিস? হ্যাঁ, বুঝি বুঝি, সবটাই বুঝি। বলছি ওস্তাদ, না কিন্তু পুরো তার কাটা। বলছি তার জুড়ে দিলে হতো না? ওরে মৌকা, মজা কি মজা। সেটাই তো ভাবছি। তোমরা কি কথা বলছো আমাকে একটু বুঝিয়ে বলো, আমিও একটু মজা পাই। ওই আপনাকে একটা দারুণ জায়গায় নিয়ে যাব, সেই কথাই বলছিলাম আর কি। দারুণ জায়গা? কোথায় কোথায় আমি যাব? কিরে কোথায় যাওয়া যায় বলতো? সব জায়গা তো তোর নখদর পড়ে। হ্যাঁ, কাটিপোতা। কাটিপোতা, 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 চলো কাটিপোতা। কাঠিপোতা? হ্যাঁ, ওরা তো সেই রকমই বলেছিল। তারপর 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 হ্যাঁ, সঙ্গে সঙ্গে ওকে নিয়ে আমরা পঞ্চায়েত থানায় গিয়ে ডায়েরি করি এবং সঙ্গে সঙ্গে ওর মেডিকেল চেক আপের জন্য ওরা নিয়ে যায়। এবং মেডিকেল চেক আপে নিয়ে যাওয়ার পর তো ওখান থেকে ডাক্তারদের মুখে যেটা শুনতে পারি, ওরা বলে হ্যাঁ গ্যাংরেপ ব্যাপারটা। প্রমিস করছি ওই ড্রাইভার আর ওর হেল্পারটাকে যেখান থেকে পারি আমি ধরব, ওদের যাতে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা যায় তার চেষ্টা আমি করব। ওই পশুগুলোর এই সমাজে বাস করার কোনো অধিকার নেই। প্রমিতা দেবী, আপনারা কাঁদবেন না। এরপরে কি হলো বলুন? ওস্তাদ, বডিটা আনলোড করবে কোথায়? সোনাপুরের দিকে যাবো, তারপর সকাল হওয়ার আগে কোনো একটা রাস্তার জায়গা ফেলে দেবো। বলছি লাফড়া হবে না তো? কি লাফড়া হবে? আরে ও পাগলি রে, পাগলি, কোনো কথা মনেই থাকবে না ওর। আর যদি বলে কেউ কথা বিশ্বাসই করবে না। পাগলি কিনা বলে আর ছাগলি কিনা খায়। কাজ করতে হবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে
থামো 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 থামো, একটা মেয়ে পড়ে আছে না? হ্যাঁ তাই তো। এসো তো এসো তো এসো তো, চলো 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 চলো। নিঃশ্বাস পড়ছে, মানে বেঁচে আছে। ওকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যাবে, আগে থানায়। বোনকে নিয়ে আবার যে হোমেও ছিল সেই রাত্রিরে আর কিছু করার নেই, তখন ওখানে রাখা হলো। তারপরে আবার ওই পঞ্চশহর থানার পুলিশ এবং লালবাজার যখন ব্যাপারটাকে নিলেন, ওনাদেরকে আমি প্রথমে বলি আমি ওকে রাখবোটা কোথায়, কারণ আমাকে প্রচুর দৌড়াদৌড়ি তখন করতে হচ্ছে। মানে মাকে নিয়েও একটা ব্যাপার ছিল যাওয়া আসার, আর ওকে নিয়ে তো সমানে থানায় ডেকে পাঠাচ্ছে, আমি কি করব। তখন ওনারা একটা জায়গায় রাখার ব্যবস্থা হোমের করে দেন। তো তারপর থেকেও ওখানে রয়েছে। কিন্তু আরও বড় যে দুর্ভাগ্যের ব্যাপারটা, আমরা জানতাম না তখন এরকম হতে পারে, যে বিভিন্ন মানুষ যাচ্ছিলেন মিডিয়া থেকে হোক বা অন্য অনেক জায়গা থেকে মায়ের কাছ থেকে মানে অনেক কথাবার্তা বলতে, আমরা নিজেরা মাকে কিছু জানাইনি। কিন্তু হঠাৎ করেই 14 তারিখে আমার কাছে ফোন আসে যে মায়ের অসম্ভব শ্বাসকষ্ট হচ্ছে, শরীর খারাপ হচ্ছে, এবং 14 তারিখে রাত 10টা নাগাদ মা মারা যান। আমরা ম্যাডামকে রেপ করেছি স্যার। মাথা ঠিক ছিল না স্যার, সারাদিন মদ খেয়েছিলাম স্যার। রাতে বেরিয়েছিলে কি মেয়ে ধরতে? না স্যার, না স্যার, মদ কিনতে বেরিয়েছিলাম স্যার। আর যখনই রাস্তায় একজন অসহায় মেয়েকে দেখলি, অমনি তোদের কুত্তাগিরি কথা মনে হলো না? স্যার ছেড়ে দিন, আর করবো না স্যার, ছেড়ে দিন। মূল অপরাধী ড্রাইভার মানিককে জেল হেফাজতে রাখা হয়েছে। সহকারী কালু নাবালক বলে তাকে হোমে রাখা হয়েছে। প্রমিতাকে হোমে রাখা হয়েছে। হ্যাঁ, দুজনেই অ্যারেস্ট হয়েছে। এখন কি চাইছেন আপনি? এখন অবশ্যই চাইছি যে সঠিকভাবে বিচার হোক, যে এরা কারা, যাদের এই ধরনের একটি মেয়েকে দেখেও মনের মধ্যে এই রকম ভাবনা আসে। তো এদের তো মানে কিছু বলার নেই। দেখুন, আমার একটা কথা মনে হয় যে ভুল করলে হয়তো তার একটা বিচার হতে পারে, অন্যায় করলে তো শাস্তি হয়, তার তো আর কোনো বিচারের ব্যাপার নেই। এটা তো চরম অন্যায়, এর থেকে জঘন্য অপরাধ হয় না। আজকে মেয়েটার তো জীবনটা এমনিতেই এইরকম একটা মানসিক রোগের ইয়েতে তো তার এমনিতেই অনেকটাই শেষ ধরে নিন। এখন তো মানে কি বলবো, ও কোনো অন্যায় না করে শাস্তি পাচ্ছে, একটা জায়গায় বন্দি অবস্থায় রয়েছে, ওকে কোথাও নিয়ে আসতে অবধি ভয়, কোথাও বের করতে ভয়। মানে ও কোন হোমে আছে সেটা আমাকে বলা হয়েছিল, কোথাও বের করবেন না, কারণ যারা হয়েছে তাদেরও তো আশেপাশের লোকজন আছে, দরকার নেই। ওকে মাঝে মাঝে বের করতে হয় যখন ডাক্তার দেখাতে কিছু করতে, আমি যাই, থানা থেকে পুলিশ আসেন, সবাই মিলে ওকে নিয়ে যাওয়া। এই জীবনটা তো প্রাপ্য ছিল না। আমরা আশা করব এই মামলার দ্রুত বিচার হবে, দ্রুত পরিণতি হবে এবং অপরাধীরা যথাযোগ্য শাস্তি পাবে। আমার মতে অপরাধীদের বয়সের বিচারে নয়, সংখ্যার বিচারে নয়, অপরাধের ভিত্তিতে বিচার হওয়া উচিত, তার বয়স যতই কম হোক না কেন। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে আগামী পর্বে। সাবধানে থাকবেন, সুরক্ষিত থাকবেন আর থাকবেন আমাদের সঙ্গে।